জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন হবে না বিএনপি। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন ইসি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অস্থিরতা, বিজিবি ও বিএসএফ এর বৈঠক, 5 পরিস্থিতি শান্ত। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে, আর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন ডক্টর মঈন খান। বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে। বিগত 15 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে, যে টাইম ম্যাগাজিন বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো জোট নিয়ে দুশ্চিন্তা করছে না বিএনপি। এখানে কনসার্নের তো কিছু না। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে। জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনারা কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নেই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে, যা দেশকে বিপদে ফেলবে বলেও আশঙ্কা করেন তিনি। দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম ও সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ দেশকে পরিবারের সম্পদ মনে করে সব লুটে নিয়েছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। বলেন, তারা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রক্তের বিনিময়ে অর্জিত আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনাকে সমর্থন দিয়েছি, আপনাকে সমর্থন দিব। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে, বিলম্ব করে, 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি।
স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন ভাবছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা নির্বাচনী কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেশের জনগণকে উপহার দেওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। মত বিনিময় সভায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আরিচুর রহমান উপস্থিত ছিলেন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। এটা আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত হয় সীমান্তের 150 গজের ভেতরে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। সকালে বিজিবি সোনা মসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে রৌফ। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। বিজিবি জানায়, বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি বিএসএফের মধ্যে আলোচনা করে সমাধান করা হবে। এছাড়া অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়। অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। গতকাল বিজিবির বাধার মুখে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাপী 75টিরও বেশি দেশে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ। জনপ্রিয় এই অনুষ্ঠানটি আগামী 27 জানুয়ারি থেকে সম্প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভিতে। প্রতি সোমবার রাত 9:30টায় সম্প্রচারিত হবে বিশ্বনন্দিত এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। সাদরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 75টিরও বেশি দেশের মানুষের মন জয় করেছে গেম শো ফ্যামিলি ফিউড। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় পারিবারিক সম্পর্ক ও বন্ধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো। আর এই অনুষ্ঠান দেশের দর্শকদের কাছে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ নিজেদের পর্দায় প্রচারিত হবে আগামী 27 জানুয়ারি থেকে। এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি খুব সহজেই দর্শকরা বঙ্গের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও উপভোগ করতে পারবেন। সবসময় এনটিভি নতুন নতুন রিয়েলিটি শো এবং যেসব রিয়েলিটি শো বাংলাদেশ সোফার ক্লিক করেছে এগুলো হচ্ছে এনটিভিতেই, মানে ম্যাক্সিমাম শোগুলো এনটিভিরই করা। তো আশা করছি এই শোটাও হচ্ছে এনটিভির দর্শকরা দেখবে এবং হচ্ছে এটা পিক করবে। বিদেশে যা যা বড় হিট শো আছে আমরা বাংলাদেশে আনতে চাচ্ছি। আমার মনে হয় যে এই ধরনের শো বাংলাদেশে অনেক কাজ করবে, আর আমাদের অডিয়েন্সটা চাচ্ছে যে এই হাই কোয়ালিটি শো দেখতে। We'll keep bringing high quality shows like Family Feud, like Shark Tank. We have a lot more big productions in the plans, so inshallah we'll be making some announcements soon. And আর দর্শকদের জন্য এরকম একটি অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদও। তো আমরা উই আর রিয়েলি ভেরি গ্ল্যাড টু বি উইথ দেম। আপনারা জানেন যে এনটিভি বাংলাদেশের ইতিহাসে রিয়েলিটি শোর এক অনন্য ফিউচার আছে। আমাদের অনেকগুলো এনটিভির যে রিয়েলিটি শোগুলো আছে তা নিয়ে দর্শক শ্রোতারা এখনও মুখে মুখে কথা বলে। এরকম গ্লোবালি অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের মতো আমাদের বাংলাদেশে প্রচারিত হচ্ছে। আমরা বঙ্গর সাথে বঙ্গ এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে বাংলাদেশে। তো আমরা চাই এরকম গ্লোবাল প্রোগ্রাম আরও আসুক বাংলাদেশে, আমাদের টিভি ইন্ডাস্ট্রি সমাদৃত হোক। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হোপফুল আমাদের এই কন্টেন্টের ব্যাপারে, ফ্যামিলি ফিউডের ব্যাপারে আমরা অনেক আশাবাদী। ডাবরের পরিবেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান।
আমি তাসান খান, আমি হোস্ট হিসেবে দুটো ফ্যামিলির সাথে আই উইল বন্ড উইথ দেম, আই উইল এনজয় দ্য টাইম উইথ দেম। এবং আমরা যদি এনজয় করি তাহলে যারা দেখছেন টিভির পর্দায় বা মোবাইলে হ্যান্ডহেল্ড ডিভাইসে, দে উইল এনজয় দ্য শো। অনুষ্ঠানটি মোট 24 পর্বে সাজানো হয়েছে। মোট 3 রাউন্ডে প্রতি পর্বে 2টি পরিবার মুখোমুখি হবে এই অনুষ্ঠানে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এদিকে জেলা কৃষি বিভাগ বলছে, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। অন্যদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে ভেজাল এবং নিম্নমানের আলুর বীজ বপন করে স্বপ্নভঙ্গ হয়েছে আলু চাষিদের। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠু ও খাগড়াছড়ি থেকে আবু তাহেরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে কৃষকরা এখন আলু নিয়ে ব্যস্ত। কেউ জমিতে পরিচর্যা করছেন, কেউ ব্যস্ত ঘরে তুলতে। গত বছর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় বেশি জমিতে চাষ করেছেন জেলার কৃষকরা। তবে মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম 20 টাকায় নেমে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি, আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই। এখন যত টাকা খরচা হয়েছে তার থেকে অর্ধেক লসে হয়ে যাচ্ছে। পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তার আমরা গৃহস্থী কীভাবে করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। চলতি বছরে আবাদ হয়েছে 34,725 হেক্টর জমিতে। আলু রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে বেকায়দায় পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকছড়ি, মাটিরাঙ্গা সহ কয়েকটি এলাকার অনেক কৃষক। দুর্ব্যবহার করছে বীজ ভান্ডারে দুলাইল্লা। আমার গাছগুলো অর্ধেক উঠে নাই, এখন আমার ক্ষতিপূরণগুলো কে দিবে? এটা কোম্পানি নেবে। আমরা তো আলু এক বস্তা বেচে কয় টাকা লাভ করছি, এখানে কোম্পানি হাজার কোটি টাকার ব্যবসা করে। মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার জানান, সরেজমিন তদন্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 2 সদস্যের একটি বৈজ্ঞানিক দল মাঠ পরিদর্শন করেছে ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। কোথা থেকে বীজে ঘাপলা হতে পারে বা অ্যাডমিকচার হতে পারে, এটার সুস্পষ্ট ধারণা আসলে এই মুহূর্তে নাই। উপজেলা থেকে তদন্ত কমিটি গঠন করি এবং সেই তদন্ত কমিটিটা আমাকে রিপোর্ট দিয়েছে, তবে সেই রিপোর্টটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ এবং 15 পুলিশ সদস্যদের কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। দুপুরে সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কুপিয়ে 15 পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত 5 জানুয়ারি লতিফ বিশ্বাসকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এদিকে চট্টগ্রাম 15 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভিকে হত্যাসহ 2টি মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে পুলিশ চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন নিসা খানমের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, নদভিকে চট্টগ্রামের কোতোয়ালি চান্দগাঁও থানার 2টি হত্যা মামলা সহ পাঁচলাইশ, কোতোয়ালি, ডবলমুরিং থানার পৃথক 5টি মামলা এবং সাতকানিয়া, লোহাগাড়া থানার 5 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত 15 ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে নদভিকে গ্রেফতার করে পুলিশ। ইন্টার্ন ভাতা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে আজও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15 থেকে 20 হাজারের উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে 9,000 টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে তারা। নানা আয়োজনে আজও সারা দেশে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক। রাজশাহীতে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের উদ্যোগে নগরীর নওদাপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা জিয়া পরিষদের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বগুড়া গাবতলী উপজেলায় জিয়াউর রহমান গ্রাম্য হাসপাতালের উদ্যোগে 2000 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। ধামরাইয়ে অবৈধ 2টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় 10 লাখ টাকা জরিমানা সহ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। দুপুরে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় মদিনা ব্রিক্স এবং নাসিমা ব্রিক্সকে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। নাটোর শহরের প্রধান সড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। উপবিভাগীয় প্রকৌশলী ইকবাল হোসেনের নেতৃত্বে দুপুরে সড়ক বিভাগের কর্মীরা শহরের কানাইখালী, ছায়াবাণী মোড়ে এবং নিমতলা এলাকায় ফুটপাত বন্ধ করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। চলতি মাসে 2 দফা অভিযান চালিয়ে উচ্ছেদ এবং সতর্কতার পর আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে বিভিন্ন ব্যক্তি। ফুটপাতে বসানো দোকান এবং মালামাল তুলে নিয়ে যায় অভিযান পরিচালনাকারী দলটি। আর এর সাথে শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন হবে না বিএনপি। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন ইসি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অস্থিরতা, বিজিবি ও বিএসএফ এর বৈঠক, 5বিবির পরিস্থিতি শান্ত। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।